ওয়েলকাম টু ট্রেডিং বার্তা এবং আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের যে 10 AM স্টক অপশনের স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির একটা সামারাইজ করব। কারণ কি, প্রথম ভিডিওতে দু একটা পয়েন্ট মিস করে গেছিলাম এবং তারপরে আমরা সেটাকে একটা প্লেলিস্ট বানিয়েছিলাম এবং সেই প্লেলিস্টে বেশ কয়েকটা ভিডিও আমরা রেখেছি। এই সমস্ত কিছুর আজকের ভিডিওতে একটা সামারাইজ থাকবে। বাট যারা এই ভিডিওটাই প্রথম দেখছেন তারা কিন্তু এই ভিডিও দেখার পরে এই 10 AM স্ট্র্যাটেজির পুরো প্লেলিস্টের সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখবেন। কারণ হচ্ছে এই স্ট্র্যাটেজিটা একটা সাকসেসফুল স্ট্র্যাটেজি, বাট সেটা তখনই আপনার জন্য সাকসেসফুল হবে বা আপনি এই স্ট্র্যাটেজি ব্যবহার করে তখনই আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন যখন এই স্ট্র্যাটেজির প্রত্যেকটা রুলস আপনি প্রপার ফলো করবেন এবং স্ট্র্যাটেজিতে কি বলা হয়েছে সেটা আপনাকে বুঝে সেই মতো ট্রেড করতে হবে। তো শুরু করি। দেখুন, প্রথমেই একটা পয়েন্ট বলবো যে পয়েন্টটা কিন্তু স্ট্র্যাটেজির মেন ভিডিওতে আমরা মিস করে গেছিলাম। সেটা হচ্ছে এই যে স্ট্র্যাটেজির নামটা সেটা দিয়েছিলাম 10 AM স্ট্র্যাটেজি বা 10 AM স্টক অপশন স্ট্র্যাটেজি। তো যেহেতু 10 AM এই নামটা কিন্তু এমনি এমনি দেয়া হয়নি। এই 10 AM এর ব্যাপারটা একটু আপনাকে সিরিয়াসলি ভাবতে হবে। কারণ কি, যে কোনো স্ট্র্যাটেজির যেমন করে এন্ট্রি, এক্সিট, এসএল ট্রেলিং বা স্টক সিলেকশনের প্রসেস, সমস্ত কিছুর যেমন একটা নিয়ম আছে, সেই রকম টাইমটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। তো এই 10টার আগে আপনাকে কোনোভাবেই এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনি ট্রেড করতে চান বা এই স্ট্র্যাটেজিটা আপনি প্রপার ভাবে ফলো করতে চান, তাহলে মেন রুলস বা ফার্স্ট রুলস এটাই যে 10টার আগে আপনাকে ট্রেড করাই যাবে না। মানে 10টা বাজবে তারপরে আপনি এন্ট্রি করতে পারবেন। তার আগে থেকে আপনি স্টক বাছাই করতে শুরু করে দিতে পারেন, বাট 10টা থেকে 11টা বা তারপরেও এন্ট্রি করা যায়, বাট মোটামুটি 10:15 দিকেই আমরা এন্ট্রি পেয়ে যাই যদি মার্কেট ভালো থাকে। তো এই 10টার পরে আমরা এন্ট্রি করব, তার আগে কিন্তু করব না। এইটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে। এবং এই টাইমটা দেওয়ার মেন যে কারণ সেটা হচ্ছে মার্কেট একটু স্টেবল হবে, ট্রেন্ড ফাইনাল একটা ডিসাইড হবে এবং স্মুথ একটা ট্রেন্ডি স্টক বাছাই করে সেটা যেন স্মুথ ভাবে চলে, সেই কারণে কিন্তু এই 10টা পর্যন্ত ওয়েট করাটা দরকার। আচ্ছা, 2 নম্বরে কি বলবো, যে স্টকই আমরা বাছাই করি না কেন সেটা যেন 2% এর বেশি মুভমেন্ট অলরেডি না হয়ে যায়। মানে আমার এন্ট্রির আগে তার মুভমেন্ট যেন 2% এর মধ্যে থাকে। যদিও বা 2 থেকে 3% পর্যন্ত মুভমেন্টের স্টকও বাছাই করা যেতে পারে, বাট সেই ক্ষেত্রে রিস্কটা কিন্তু বেড়ে যাবে। মানে যখনই আপনি 2% এর বেশি মুভমেন্ট দেয়া হয়ে গেছে সেই রকম স্টক বাছাই করে থাকেন, তাহলে তার রিস্কটা কিন্তু বেড়ে যাবে। মানে ভালো মুভমেন্ট দেওয়ার চান্সটা কমে যাবে, কারণ অলরেডি একটা ভালো মুভমেন্ট সেই স্টকে হয়ে গেছে। তো সেই কারণে আমরা কি করব, যে 2% এর কম মুভমেন্ট দিয়েছে সেই রকম স্টক আমরা বাছাই করব। তবে এখানে আরো একটা কথা বলবো, যেদিনকে দেখবেন সেল সাইডে আপনি ট্রেড পাচ্ছেন বা ম্যাক্সিমাম স্টকই সেল সাইডের আপনি পাচ্ছেন, মার্কেটের ওভারঅল ট্রেন্ড বেয়ারিশ, সেক্টর বেয়ারিশ, সেই ক্ষেত্রে আপনার দেখবেন 2% এর বিলো মুভমেন্ট দেওয়ার স্টক পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে সেই দিনকে ম্যাক্সিমাম 3% পর্যন্ত আপনি কনসিডার করতে পারেন। চলে যাব 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে আমরা কিভাবে স্টক সিলেক্ট করব সেটা নিয়ে। যদিও বা আমি টেলিগ্রামে আপনাদেরকে আমি যে কোন কোন স্টকগুলো আমার ওয়াচ লিস্টে অ্যাড করছি সেটা শেয়ার করে থাকি প্রত্যেক দিনেই। তাছাড়াও আমি কিন্তু অলরেডি টেলিগ্রামে স্ক্রিনারের একটা লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি এবং সেটা পিং করা আছে। সেখানে যদি না পান, আজকের ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তো সেখান থেকে আপনি স্টকগুলো পেয়ে যাবেন। 4 নম্বরে কি বলবো, যে সেই স্টকটা কি বেসিসে আমরা পিক করব, সেই স্ক্রিনারে হোক বা টেলিগ্রামে আমি কিভাবে ওয়াচ লিস্টে অ্যাড করছি তার লজিকটা কি। লজিকটা সিম্পল, এমন কিছু নয়। আজকের ভলিউম যদি প্রিভিয়াস 5 ডেজ বা 10 ডেজ যে কোনো হতে পারে, এমন কোনো অসুবিধা নেই। তো প্রিভিয়াস 5 ডেজই ধরলাম, এই
5 ডেজের যে অ্যাভারেজ ভলিউম তার থেকে হতে পারে বেশি, বা যে কয়েকটা স্টক আমি বাছাই করব সেগুলো যেন এই 5 ডেজের তুলনায় বেশি বা তার কাছাকাছি অ্যাটলিস্ট হয়। এবং স্ক্রিনারেও সেই লজিক দিয়েই কিন্তু ফিল্টার করা হচ্ছে স্টকগুলো। তবে এখানে আরো একটা কথা বলবো যে কিছু কিছু স্টকে আবার এমন দেখা যাবে যে সমস্ত ভলিউম একদমই লো, হঠাৎ করে একটা ভলিউম হিউজ হাই এবং তারপরে আবার স্মল, তারপরে আর কোনো হাই ভলিউমই নেই। তো এইরকম একটা সিঙ্গেল ভলিউম যদি হিউজ হাই হয় এই প্রিভিয়াস ভলিউমের তুলনায়, তাহলেও কিন্তু সেই স্টকটা আমরা বাদ দেব। আমাদের এমন একটা স্টক বাছাই করতে হবে যেখানে খুব ভালো ভলিউম এবং ভলিউমটা কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে, কিন্তু লো কোথায় হতে হবে, যখন রিট্রেসমেন্ট নেবে স্টকটা তখন কিন্তু সেই রিট্রেসমেন্টের ভলিউম লো হতে হবে। মানে ধরুন কোনো একটা স্টক খুব ভালো মুভমেন্ট দিচ্ছে তখন যেন হাই ভলিউম হয়, এবং যখন রিট্রেসমেন্ট নেবে তখন যেন লো ভলিউম হয়, আবার যখন ব্রেকআউট করবে তখন যেন আবার হাই ভলিউম হয়। এই কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে স্টক বাছাই করতে হবে। কেন? কারণ হচ্ছে এই মুভমেন্টটা যখন দিচ্ছিল তখন বায়াররা প্রচন্ড অ্যাগ্রেসিভ, সেল সাইডের জন্য সেম একই রকম হবে। আবার এই যে রিট্রেসমেন্ট নিচ্ছে মানে কি, সেলাররা তখন খুব বেশি অ্যাগ্রেসিভ নয়, আবার যখন ব্রেকআউট করছে তখন আবার বায়াররা কিন্তু প্রচন্ড অ্যাগ্রেসিভ। তো এই রকম স্টকগুলো আমরা পিক করব। ঠিক আছে, আচ্ছা চলে যাব 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে কি ডিসকাস করব, যে এই হাই ভলিউমের স্টকগুলো যে পিক করলাম তার মধ্যে থেকেও আবার আমাদেরকে ফিল্টার করতে হবে। মোট কথা আপনাকে সব থেকে বেশি পারদর্শী হতে হবে এই স্ট্র্যাটেজির জন্য, যে আপনার যত খুশি স্ক্রিনারে স্টক আসুক না কেন সেইগুলোকে ফিল্টার করে আপনাকে বাদ দিতে জানতে হবে। এই যতই স্টক আসুক, 10টা 5টা 20টা বা তারও বেশিও যদি আসুক, আপনাকে সমস্ত কিছু বাদ দিয়ে জাস্ট একটা স্টক পিক করে সেই একটা স্টকেই আপনাকে একদিনে একটাই ট্রেড করতে হবে। এবং যখন আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন তারপরে আপনি মাল্টিপল ট্রেড নিতে পারেন, বাট তার আগে একটা করে একদিনে ট্রেড করুন, তাহলে আপনার সাইকোলজিটাও ঠিক থাকবে এবং এই যে স্টক বাছাই করছেন সেই বাছাইয়ের যে ধৈর্যটা বা প্রপার রুলস ফলো করে যে স্টক শর্টলিস্ট করছেন সেই প্রসেসটা আপনি ঠিকঠাক ভাবে করতে পারবেন। বাট আপনি যদি একদিনে প্রচুর ট্রেড করতে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু পারফেক্ট স্টকটা বাছাই করা আপনার একটু ডিফিকাল্ট হবে, মানে ভুল হতে পারে সেখানে। তো একটা করেই ট্রেড করুন, বেশি লোভ না করে, এবং যখন ভালো প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন তখন আপনি বিভিন্ন রকম ভাবে মাল্টিপল ট্রেড করতে পারবেন। তার আগে আপনি একটু ডিসিপ্লিন নিয়ে আসুন। আচ্ছা, তাহলে কি করব আমরা, যে এমন একটা স্টক দেখব যে স্টকটা আগের দিন যেন খুব ভালো মুভমেন্ট না দিয়ে থাকে। মানে ধরুন আমি বাই সাইডের জন্য একটা স্টক পিক করছি, বাট দেখা গেল যে আগের দিনও অলরেডি বাই সাইডে হিউজ একটা মুভমেন্ট দিয়েছে সেই স্টক, তাহলে কিন্তু সেই স্টকটা বাদ দিন সেদিনকার জন্য। ঠিক আছে, কারণ সেখানে প্রফিট বুকিং আসতে পারে, নতুন বায়াররা ইন্টারেস্টেড না হতে পারে, অনেক রকম রিস্ক থাকতে পারে। তো সেই ক্ষেত্রে সেই স্টকটা বাদ দিয়ে দিন। চলে যাব 6 নম্বর পয়েন্টে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে প্রিভিয়াস উইকের হাই বা লো সেই লেভেলের কাছাকাছি যে স্টকগুলো থাকবে সেটাতে খুব ভালো মুভমেন্ট আসার একটা চান্স থাকে। মানে উইকলি ক্যান্ডেল যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এমন করবেন না যে উইকলি ক্যান্ডেল যেটা ইনকমপ্লিট, মানে এখনো সেই ক্যান্ডেলটা রানিং আছে, কমপ্লিট হয়নি, সেই ক্যান্ডেলটা ধরবেন না। প্রিভিয়াস উইকের যে ক্যান্ডেলটা যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে বা ক্লোজ হয়ে গেছে, সেই প্রিভিয়াস উইকের হাই এবং লো যদি বাই সাইডের জন্য হয় স্টক, তাহলে হাইয়ের কাছাকাছি, এমন নয় যে ব্রেকআউট করার পরে এন্ট্রি করতে হবে, ব্রেকআউট না করলে এন্ট্রি করা যাবে না, তেমন কিন্তু নয়। ব্রেকআউট যদি করে দেয় তাহলে ভালো, সেটা খুবই ভালো একটা পয়েন্ট। বাট ব্রেকআউট না করলেও যদি কাছাকাছিও থাকে, মানে ব্রেকআউট জাস্ট করবে এইরকম মুহূর্তেও সেই রকম স্টক থাকলেও কিন্তু সেটা সিলেক্ট করা যাবে। এবং সেল সাইডের জন্য প্রিভিয়াস উইকের লো এর কাছাকাছি থাকতে হবে। এটার জন্য আমরা একটা ইন্ডিকেটরের কথাও বলেছিলাম আমাদের যে স্ট্র্যাটেজির মেন ভিডিও সেখানে, এবং এমন নয় যে সেই ইন্ডিকেটরটাই ইউজ করতে হবে। আপনি জাস্ট এমন একটা ইন্ডিকেটর ব্যবহার করুন যেটাতে প্রিভিয়াস উইকের হাই এবং লো আপনার চার্টে দেখাতে থাকবে। ঠিক আছে,
7 নম্বর পয়েন্টে ডিসকাস করব যে এখন বিভিন্ন প্ল্যাটফর্মে দেখবেন ওপেন ইন্টারেস্টের ইন্ডিকেটর অলরেডি দেয়া থাকে, তো সেটাতে যদি ওপেন ইন্টারেস্ট ইনক্রিজিং হয় তাহলে সেই স্টকটা কিন্তু বেস্ট হতে পারে। মানে ধান প্ল্যাটফর্ম সাপোজ আপনি ইউজ করছেন, ধানের ওপেন ইন্টারেস্ট ইন্ডিকেটর লাগাবেন। কিভাবে দেখবেন? যদি আপনি বাই সাইডে সাপোজ ট্রেড নিচ্ছেন, মানে আপনি সি নেবেন যদি অপশন ট্রেডিং করেন, আর যদি ক্যাশ ট্রেডিং করেন তাহলে তো এমনি জাস্ট ক্যাশের স্টক নিয়ে নিচ্ছেন। বাট যদি আপনি স্টকে অপশন ট্রেডিং করেন, বাই সাইডে হলে সি বাই করি আমরা, সেল সাইডে হলে পি বাই করি। তো যদি সি আমরা বাই করার ইচ্ছা থাকে বা বুলিশ সাইডে আমরা যদি ট্রেড করার প্ল্যান করে থাকি, তাহলে আমরা কোন চার্টের ওআই দেখব? আমরা দেখব ওআই পি এর ওআই আমাদেরকে দেখতে হবে। কারণ কি, আমরা সেলারের পার্সপেক্টিভ থেকে এই ওপেন ইন্টারেস্টের ডেটাটা আমাদেরকে দেখতে হবে। যখন আমাদের পি বাই করার থাকবে তখন সির ডেটাটা আমাদেরকে দেখতে হবে। আপনি যদি এটিএম এ ট্রেড করে থাকেন, সাপোজ আপনি পি বাই করবেন, তাহলে এটিএম এর পি যদি বাই করার থাকে তাহলে এটিএম এর সিইর ওপেন ইন্টারেস্টেড ডেটা দেখবেন যে ইনক্রিজিং কিনা, মানে আগের থেকে বাড়ছে কিনা। তার মানে হচ্ছে যে আপনি যে সাইডে ট্রেড করতে চাইছেন, বিগ পার্টি কিন্তু সেই সাইডেই ট্রেড অলরেডি করছে বা তারাও ইন্টারেস্টেড আছে, তো সেটা একটা করতে পারেন। এবার চলে যাব 8 নম্বর পয়েন্টে। আমরা সেই সমস্ত স্টকগুলো একদম অ্যাভয়েড করব। একটু আগে যেমন একটা ভলিউমের ব্যাপারে বললাম যে একদম লো ভলিউম, হঠাৎ করে জাস্ট একটা 5 মিনিটের ভলিউম হাই হয়েছে, বাকি আবার লো, সেটা যেমন আমরা বাদ দিয়ে দেব। সেই সঙ্গে দেখা গেল কোনো একটা স্টকে ছোট ছোট ক্যান্ডেল, জাস্ট একটা বড় ক্যান্ডেল হয়েছে, আবার ছোট ছোট, তো এইরকম ক্যান্ডেল হলেও কিন্তু সেই স্টকটা আমরা বাদ দেব। চলে যাব 9 নম্বর পয়েন্টে, টাইম ফ্রেম। টাইম ফ্রেম আপনি যে কোনো নিতে পারেন। আমি 5 মিনিট টাইম ফ্রেম ব্যবহার করি, বাট স্টক যখন অ্যানালিসিস করি তখন কিন্তু আমি 1 ডে, 1 আওয়ার, 15 মিনিট সমস্ত রকম টাইম ফ্রেমে আমি চেক করে থাকি। তো আপনারাও সেটাই করতে পারেন বা আপনাদের পছন্দ মতো টাইম ফ্রেম সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, এবার চলে যাব 10 নম্বর পয়েন্টে যে কোন ধরনের মুভমেন্ট দেয়ার স্টক আমরা পিক করব। সিম্পলি একটু আগেও বললাম যে আমরা প্রাইস অ্যাকশন ফলো করব। যে কোনো একটা স্টক, ধরুন বাই সাইডের জন্য আমরা স্টক পিক করছি, তাহলে কিরকম ধরনের হওয়া উচিত? স্টকটা খুব ভালো মুভমেন্ট দিচ্ছে এবং রিট্রেসমেন্ট নেবে, এবং ব্রেকআউট করার পরে 5 মিনিট টাইম ফ্রেমে যখন এইরকম একটা সুইং বানিয়ে ব্রেকআউট করবে, ব্রেকআউটের আগে কিন্তু আমরা এন্ট্রি করব না। একদম ব্রেকআউট করে 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হবে, তারপরে আমরা এন্ট্রি করব। এবং সেই সঙ্গে ভলিউমটাও দেখব যে মুভমেন্ট দেওয়ার সময় তখন হাই ভলিউম থাকবে এবং এই রিট্রেসমেন্ট নেওয়ার সময় লো ভলিউম কম্পেয়ার টু দিস। আবার যখন ব্রেকআউট করবে তখন যেন আবার হাই ভলিউম থাকে। তো এই রকম প্রাইস অ্যাকশন আমাদের কিন্তু হতেই হবে স্টক, ঠিক আছে। বাট 11 নম্বর পয়েন্টে আরো একটা জিনিস বলবো যে কোনো স্টক ধরুন এরকম সুন্দর প্রাইস অ্যাকশন বানিয়ে ব্রেকআউট করছে এবং ধরুন 2-3টে স্টকে একই রকম ভাবে ব্রেকআউট করছে, বাট আপনার কাছে প্রেফারেবল সেটাই হবে যেটার মুভমেন্ট খুব ফাস্ট হবে, ক্যান্ডেলের বডি যেটা বেশি হবে বাট উইক গুলো কম হবে, সেই রকম স্টকটা প্রেফারেবল। বাট এমন নয় যে এরকম ছোট্ট একটা মুভমেন্ট বড় একটা ক্যান্ডেল বানিয়ে ব্রেকআউট করলো, তাহলে কিন্তু অলরেডি অনেকটা মুভমেন্ট বেরিয়ে গেল। সেই রকম হলে আমরা সেই স্টকটা বাদ দিয়ে দেব, ঠিক আছে। 12 নম্বর পয়েন্টে আমরা কি দেখব যে যেদিনকে বেশি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হবে, তো সেই দিনকে আমরা ট্রেড অ্যাভয়েড করব। সে গ্যাপ আপ হোক বা ডাউন হোক, দুটোর যে কোনো একটা হোক না কেন, আমরা কিন্তু সেই দিনকে ট্রেড অ্যাভয়েড করব। এখন বড় গ্যাপ আপ হলে তবেই অ্যাভয়েড করব। বড় গ্যাপ আপ বলতে নিফটি যদি 100 পয়েন্টের বেশি যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয় তাহলে আমরা অ্যাভয়েড করতে পারি, ঠিক আছে। যেমন 200 পয়েন্ট, 300 পয়েন্ট বা 150 পয়েন্ট, সেই রকম গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে সেদিনকে আমরা ট্রেড অ্যাভয়েড করব। কারণ কি? কারণ যেহেতু নিফটি অতটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়েছে, তো সেই ক্ষেত্রে কি হবে, যে স্টকগুলো ভালো মুভমেন্ট দেওয়ার ছিল সেই স্টকগুলোও কিন্তু অলরেডি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হবে বা বড় ক্যান্ডেল বানিয়ে ফার্স্ট 1-2 ক্যান্ডেলেই কিন্তু
কিন্তু অনেকটা মুভমেন্ট হয়ে যাবে বা সেই স্টকগুলোও গ্যাপ আপ গ্যাপ ডাউন হবে। তো সেই ক্ষেত্রে তার মুভমেন্টটা কিন্তু তারপরে আর থাকবে না। তো সেই দিনকে অ্যাভয়েড করাই ভালো, কারণ আমাদের মেন মোটো হচ্ছে মাসের শেষে প্রফিট করা। তো মাসের শেষে ভালো প্রফিট করতে গেলে যদি মাসে কিছু কিছু দিন ট্রেড না করে আমরা যদি ছুটি কাটাতে পারি, এর থেকে ভালো কিন্তু কিছু হতে পারে না। তো সব দিন ট্রেড করে যদি লস হয় তাহলে কিছুদিন ট্রেড বাদ দেয়াই কিন্তু ভালো। ঠিক আছে, মেন কথা হচ্ছে আমাদের লস মেকিং ডে কমাতে হবে এবং প্রফিটেবল ডে বাড়াতে হবে। আর কোন কোন দিনগুলো বাদ দেবো এই নিয়ে অলরেডি আমরা ভিডিও বানিয়েছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্টের উপর ডিটেলসে ভিডিও বানাচ্ছি, আপনারা প্লিজ প্রত্যেকে দেখবেন এবং প্রত্যেকটা ভিডিওকে লাইক করবেন এবং চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, 13 নম্বর পয়েন্টে ডিসকাস করব আর কোন কোন দিনগুলো আমরা ট্রেড অ্যাভয়েড করব। যেমন ধরুন ফ্রাইডে করে আমরা ট্রেড অ্যাভয়েড করতে পারি, কারণ পরে দুদিন ছুটি থাকে। তো যারা ট্রেড হোল্ড করে তারা ইন্টারেস্টেড থাকে না, তো সেই কারণে ফ্রাইডে করে আমরা চাইলে ট্রেড অ্যাভয়েড করতে পারি। এবং ফ্রাইডে ছাড়াও যদি কোনো দিন পরপর দুদিন ছুটি থাকে এবং সেই ক্ষেত্রে তার আগের দিনও কিন্তু আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি। এবং সেই সঙ্গে এটাও বলবো, যখন আপনি এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করে ভালো প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন এবং প্রফিট ভালো করতে থাকবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন কোন ফ্রাইডে আপনি ট্রেড করবেন, কবে বাদ দেবেন, কবে করবেন না, কবে করবেন। সেই দিনগুলো কিন্তু চার্ট দেখেই বা স্টকগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে আজকে ভালো মুভমেন্ট পাওয়া যাবে না বা আজকে খুব ভালো মুভমেন্ট পাওয়া যাবে, আজকে ছোট পয়েন্ট নিয়ে বেরোতে হবে। তো সমস্ত কিছু কিন্তু এক্সপিরিয়েন্সের সঙ্গে আপনি নিজেই বুঝে যাবেন। তো আপাতত বিগিনার হিসেবে বা লসকে কন্ট্রোল করার জন্য কিন্তু এই দিনগুলো আপনি বাদ দিতে পারেন। আর যদি একদমই বাদ না দিতে চান তাহলে কোয়ান্টিটি সাইজ কমিয়ে দেবেন বা ছোটখাটো পয়েন্ট নিয়ে 1:2 নিয়ে বেরিয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, এবার 14 নম্বর পয়েন্টে চলে যাব যে আর কোন দিন আমরা বাদ দেব। যেমন ধরুন এক্সপায়ারি, স্টকে যেমন মান্থলি এক্সপায়ারি হয়, তো সেই এক্সপায়ারির দুদিন আগে থেকে এবং এক্সপায়ারির দিনকে তার সঙ্গে এক্সপায়ারির পরের দুদিন, মানে ধরুন 25 তারিখে এক্সপায়ারি, তাহলে 23, 24, এখানে 26, 27 এই দিনগুলো আপনাকে বাদ দিতে হবে। এবার যদি এখানে 27 তারিখ হয়, 30 তারিখ হয়, তো সেই মতো আপনাকে এক্সপায়ারির দিনগুলো ট্রেড করা বাদ দিতে হবে, কারণ হাই রিস্কি, হাই ভোলাটিলিটি। এই ক্ষেত্রেও যখন আপনি এই সেম স্ট্র্যাটেজি দিনের পর দিন আপনি যখন ব্যবহার করতে থাকবেন, তারপরে গিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন দিনটা আপনাকে বাদ দিতে হবে, কোন দিনকে কোয়ান্টিটি কমাতে হবে, কোন দিনকে ছোট পয়েন্ট নিতে হবে, সেগুলো কিন্তু পরে করতে পারবেন। বাট তার আগে আপনাকে দিনের পর দিন সেম স্ট্র্যাটেজি একই রকম ভাবে প্রপার রুলস ফলো করে যেতে হবে। এমন নয় যে আজকে এই স্ট্র্যাটেজিটা ব্যবহার করলাম, কালকে অন্যটা করলাম। আপনি যে কোনো স্ট্র্যাটেজি যদি একই রকম ভাবে প্রত্যেক দিন ব্যবহার করে থাকে তাহলে কিন্তু সেটাতে আপনি পারদর্শী হতে বাধ্য। ঠিক আছে, তো সেই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। আচ্ছা, আর একটা পয়েন্ট যেটা একটু আগেও বললাম, আবারও বলবো যে পার ডে একটা করেই ট্রেড করবেন এবং সিস্টেম বন্ধ। লাভ হোক, লস হোক, যাই হোক, সিস্টেম বন্ধ করে দেবেন। ঠিক আছে, এবং মানি ম্যানেজমেন্ট কিরকম করবেন, 1% হলে বেস্ট হয়, বাট খুব বেশি বাড়াতে যদি আপনি চান তাহলে ম্যাক্সিমাম আপনি 5% নিতে পারেন। মানে 1 লাখ যদি আপনার ক্যাপিটাল হয় তাহলে 1000 থেকে 5000 পর্যন্ত, সেই রকম একটা পার ডে একটা করে যেহেতু ট্রেড, তো এক ট্রেডে সেই 1000 থেকে 5000 পর্যন্ত আপনি স্টপ লস নিতে পারেন। প্রত্যেক দিন ফিক্সড একটা অ্যামাউন্টের স্টপ লস, প্রফিট লস যাই হোক, ডে ক্লোজ। 17 নম্বর পয়েন্টে কি নিয়ে ডিসকাস করব, রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত নেব আমরা। আর মানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:4। কারণ কি, আমাদের মাসে যদি 2-4 দিন লসও হয়, আমরা যদি 1:4 টার্গেট করি, যখন যখন আমাদের 1:4 পাবো, বা যদি 1:4 দিনের শেষে নাও হয়, 1:3 হয়, 1:2 হয়, বা 1:1 হোক, যাই হোক, আমরা যে দিনগুলো প্রফিট করব, বিগ প্রফিট করব এবং স্মল লস নিয়ে বেরিয়ে যাব। স্মল লস বলতে এই 1% থেকে 5% আপনার ক্যাপিটালের, মানে যদি আমরা 5000 টাকার স্টপ লস নিই তাহলে আমরা টার্গেট রাখবো 20,000 টাকার প্রফিট আমাদের যেন হয়।
হয়তো প্রত্যেক দিন হবে না, বা অনেক দিন এমনও হবে যে 20,000-এর কাছাকাছি মানে 17-18,000 দেখিয়ে আবার হয়তো নিচে ফল করতে শুরু করেছে, বা 1:1 বা 1:2 বা 3 দিচ্ছে। তো সেটাই বুক করব আমরা, রুলস ফলো করব প্রপার ভাবে, চেষ্টা করব 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করার। বাট মার্কেট তার ইচ্ছা মতো যতটা আমাদেরকে যেদিনকে দেবে সেটাই নেব। বাট সেইটা কিভাবে ডিসাইড হবে? এসএল ট্রেলিং এর। এবং এসএল ট্রেল করবেন কিভাবে? সুইং টু সুইং এসএল ট্রেল করবেন। মানে ধরুন এরকম স্টকটা যাচ্ছে, প্রথমে আপনার নর্মাল 5,000-এর যে স্টপ লস সেটাও সুইং এর উপরে বেস করে দিলেন। দেওয়ার পরে আপনি যখন স্টকটা এখানে ব্রেকআউট করে ক্যান্ডেল ক্লোজ করলো, তখন আপনি এসএলটা এখানে ট্রেল করে দিলেন। আবার যখন একটা সুইং বানিয়ে এখানে ব্রেকআউট করে ক্যান্ডেল ক্লোজ করলো 5 মিনিটের, আমরা আবার এখানে এসএলটা ট্রেল করে দেবো। এরকম ভাবে যখন আমাদের 1:4 টার্গেট হিট হয়ে যাবে, অটোমেটিক আমরা এক্সিট করব। এবং যদি 1:4 না দেয়, আমাদের যদি এসএল ট্রেলিং এর এসএল হিট হয়ে যায়, সেই দিনকে যতটা প্রফিট বা লস যাই হোক সেটা আমরা বুক করে নেব এবং এক্সিট করব। আচ্ছা, 19 নম্বর পয়েন্টে বলবো যে স্টপ লস যেমন আমরা ফিক্সড করলাম, সেই একই রকম ভাবে স্টপ লস এবং টার্গেট এই দুটো কিন্তু আমরা চার্টে বা সিস্টেমে অ্যাপ্লাই করে দেবো। এমন নয় যে আমরা বসে থাকবো যে মার্কেট নিচে আসলে আমরা ক্লোজ করে দেবো, সেই আশা করে আমরা বসে থাকবো না। কারণ অনেক সময় আমাদের সাইকোলজি কিন্তু সাপোর্ট করে না। মনে হয় যে এখানে এসেছে একটু নিচে করে দিই, তাহলে স্টপ লসটা হিট করবে না, এখান থেকে উপরে চলে যাবে, এখানে সাপোর্ট আছে, এই আছে, ওই আছে, অনেক কিছু আছে, সেগুলো হয়তো থাকবে। বাট ওইসব পাত্তা না দিয়ে প্রপার ক্যালকুলেট করে যেখানে আপনার যে স্টপ লসের ক্যাপাসিটি সেটা এখানে হচ্ছে বা এই সুইং এর নিচে হচ্ছে, তাহলে সেইখানে স্টপ লস অ্যাপ্লাই করে দেবেন সিস্টেমে, এবং সেই সঙ্গে 1:4 টার্গেটও অ্যাপ্লাই করে দেবেন। যেটা হিট হবে এবং এসএল ট্রেল করতে থাকবেন। টার্গেট হিট হলে খুবই ভালো, আর না হলে এসএল ট্রেল হিট হলে যেটা হবে সেটাই বুক করে নেবেন। এবং 20 নম্বর পয়েন্টে কত কোয়ান্টিটি নেবেন, মানে যদি আপনি অপশন ট্রেডিং করুন বা আপনি ক্যাশেই করুন না কেন, ধরুন আপনার 5,000 টাকা স্টপ লসের ক্যাপাসিটি, আপনার ক্যাপিটালের 1% বা 2% যাই হোক, আপনি পার ডে প্রত্যেক দিন ফিক্সড একটা 5,000 করে ধরুন আপনি স্টপ লস নেন, তাহলে সেই 5,000 টাকা কিন্তু ফিক্সড। চেঞ্জ হবে কোনটা? কোয়ান্টিটি, মানে কত কোয়ান্টিটি নেবেন, এমন ভাবে কোয়ান্টিটিটা ডিসাইড করবেন যাতে স্টপ লস হিট হলে মোটামুটি 5,000-এর কাছাকাছি হয়। এমন নয় যে স্টকে অপশন ট্রেডিং করছেন, আপনাকে লট সাইজ হিসেবে নিতে হবে। দেখা গেল 2 লট নিলে সেই কোয়ান্টিটির থেকে কম হয়ে যাচ্ছে, 3 লট নিতে গেলে আবার বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনি 2 লটই নিন। মানে লসটা কম হলে ঠিক আছে, বাট যেন বেশি না হয়, সেই জিনিসটা মেনটেন করবেন। আচ্ছা, 21 নম্বর পয়েন্ট, যখন স্টকটা রিট্রেসমেন্ট নিচ্ছে, সেই রিট্রেসমেন্টটা যেন খুব বেশি না হয়। মানে ধরুন এখান থেকে স্টকটা মুভমেন্ট শুরু করেছে, রিট্রেসমেন্ট এমন নিল যে হয়তো ডে স্টার্ট যেখানে হয়েছিল বা তার কাছাকাছি চলে এসেছে, সেই রকম যেন না হয়। ম্যাক্সিমাম হয়তো 50% বা 60% হতে পারে, তার বেশি যেন না হয়। বা এই মুভমেন্টটাকে আপনি ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মেজার করে নেবেন, তার গোল্ডেন জোনের নিচে যেন না আসে। ঠিক আছে, তো খুব বেশি রিট্রেসমেন্ট যে স্টকগুলো নেবে সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দেবেন। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো হয়তো আরো আগে আপনাকে বলতে হতো, যাই হোক, এন্ট্রি করার আগে আপনাকে কিন্তু মার্কেটের ট্রেন্ডটাকে ডিসাইড করতে হবে যে আজকে মার্কেট বুলিশ নাকি বেয়ারিশ। সেটা নিফটি দেখে হতে পারে, প্রাইস অ্যাকশন দেখে হতে পারে, মুভমেন্ট দেখে হতে পারে। নেক্সট কি দেখবেন? সেক্টর, মানে কোন সেক্টর সেই ট্রেন্ড ফলো করছে এবং সেই সেক্টরের ম্যাক্সিমাম স্টকই কিন্তু খুব ভালো পারফর্ম করা উচিত সেদিনকার জন্য। ঠিক আছে, তো সেটা একটা দেখতে হবে। আর একটা কি দেখবো, যে ম্যাক্সিমাম সেক্টরও যেন সেই ট্রেন্ড সাইডেই হয়। যদি এমন হয় যে 10টা সেক্টর ধরুন, 10টার মধ্যে 5টা বুলিশ 5টা বেয়ারিশ, সেই দিনকেও আপনাকে ট্রেড অ্যাভয়েড করতে হবে বা ওয়েট করে যেতে হবে যখন ম্যাক্সিমাম সেক্টর আপনার ট্রেন্ড সাইডে হবে এবং আপনি যে স্টকটা বাছাই করবেন সেই
সেক্টরেও যেন ট্রেন্ড ফলো করে এবং আপনার স্টকটাও যেন সেই ট্রেন্ড সাইডেরই হয়। তো এই জিনিসগুলোও কিন্তু মাথায় রাখতে হবে স্টক ফিল্টার করার সময়। আচ্ছা, 25 নম্বর পয়েন্টে যখন দেখবেন মাল্টিপল স্টক খুব ভালো পাচ্ছেন, মানে ধরে নিলাম দুটো স্টক পাচ্ছেন, দুটোই খুব ভালো প্রাইস অ্যাকশন বানিয়েছে এবং বাকি রুলস গুলোও ফলো করছে, মানে দুটোই পারফেক্ট মনে হচ্ছে, তখন কোনটাকে বাছাই করবেন? তখন দেখবেন যে কোনটা লার্জ ক্যাপ, কোনটা মিড ক্যাপ, কোনটা স্মল ক্যাপ। স্মল ক্যাপ বা মিড ক্যাপ হলে সেইটা বেশি প্রেফারেবল লার্জ ক্যাপের তুলনায়। কারণ কি, লার্জ ক্যাপে খুব বেশি মুভমেন্ট একদিনে হওয়াটা একটু ডিফিকাল্ট হয়, যদি না খুব বড় নিউজ বা রেজাল্ট বা সেরকম কিছু না থাকে তাহলে কিন্তু ডিফিকাল্ট। তো সেই কারণে লার্জ ক্যাপের তুলনায় মিড ক্যাপ বা তার থেকেও ছোট স্মল ক্যাপ হলে বেশি সুবিধা। বাট আমরা যেহেতু স্টক ফিল্টারের সময় শুধুমাত্র যে এফএনও সেগমেন্ট থেকে যে স্টকগুলো বিলংস করে সেই স্টকগুলোতেই আমরা কিন্তু ট্রেড করি, তো খুব বেশি স্মলও কিন্তু সেগুলো হবে না। তো চিন্তার কিছু নেই, আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব স্মল ক্যাপে, দেন মিড ক্যাপে, দেন লার্জ ক্যাপে, ঠিক আছে? আর চেষ্টা করব যে এইচডিএফসি ব্যাংক বা রিলায়েন্স এই টাইপের হিউজ ক্যাপিটালের যে স্টকগুলো এগুলো আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে? আচ্ছা, 27 নম্বর, যেদিনকে দেখবেন কোনো একটা গ্রুপ, স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রি বা স্পেসিফিক কোনো সেক্টর খুব ভালো মুভমেন্ট দিচ্ছে বা স্টক ফিল্টার করার সময় দেখবেন যে সেই সেক্টর থেকেই প্রচুর স্টক, তো সেদিনকে চেষ্টা করবেন যে সেই সেক্টর বা সেই ইন্ডাস্ট্রি বা সেই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকেই একটা স্টক বাছাই করা যেটা সমস্ত রুলস বা ক্রাইটেরিয়া ম্যাচ করবে। যেমন ধরুন এক্সাম্পল হিসেবে যদি বলি, কোনো দিন পিএসইউ ব্যাংক খুব ভালো মুভমেন্ট দেয় এবং স্টক যখন আমরা স্ক্রিনারে দেখি তখন ম্যাক্সিমামই থাকে ভালো মুভমেন্ট দিচ্ছে পিএসইউ ব্যাংক। আবার অনেক সময় দেখবেন আইআরসিটিসি, আইআরএফসি, আরভিএনএল এই জাতীয় স্টকগুলো কোনো দিন একদম খুব ভালো মুভমেন্ট দিতে থাকে। তো সেদিনকে তার মধ্যে থেকে যে কোনো একটা যেটা সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করবে সেটা নিতে হবে। তো এই জিনিসটাও কিন্তু খুব ভালো কাজ করে। এবার আসি 28 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে কিভাবে আমরা এই 1:4 পর্যন্ত হোল্ড করব। কারণ আমাদের কি মেন্টালিটি যে 200-500 বা কিছুটা একটু প্রফিট হলেই মনে হয় নিচে আসলো এবং যে প্রফিটটা আসছিল সেটাও হয়তো পাবো না, সেটাও চলে যাবে, এইরকম মেন্টালিটি কিন্তু রাখবেন না। যতক্ষণ না আপনি প্রফিট বুক করছেন ততক্ষণ পর্যন্ত ধরে নেবেন যে সেই যে প্রফিটটা দেখাচ্ছে সেই প্রফিটটা আপনারই নয়, মানে মার্কেট আপনাকে এখনো কিন্তু দেয়নি। তো লোভ লালসা সমস্ত কিছু ত্যাগ করে সেটা ভাববেন যে সেটা মার্কেটেরই, জাস্ট আপনাকে দেখাচ্ছে। বা চেষ্টা করবেন আপনার ট্রেডিং প্ল্যাটফর্মে যদি সেই অ্যামাউন্টটা দেখায় সেটা যদি বন্ধ করার বা হাইড করার অপশন থাকে সেই প্রফিটটা হাইড করে রাখবেন। সুইং টু সুইং এসএল ট্রেল করতে থাকবেন আর টার্গেট বা স্টপ লস তো আপনার চার্টে অ্যাপ্লাই করাই থাকবে। আর এই রকম মেন্টালিটি রাখবেন না যে আপনি এন্ট্রি করলেন আর কন্টিনিউ মার্কেট বেরিয়ে যাবে। আপ ডাউন করে বহুবার রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল বানিয়ে তারপরে আপনার টার্গেট হিট হবে। তো সেই ধৈর্যটা আপনাকে রাখতে হবে। অনেকদিন এইরকমও হবে যে আপনার এসএল ট্রেল হিট করে তারপরে হয়তো বেরিয়ে গেছে, বাট এমন করবেন না যে তারপর দিন থেকে সমস্ত রুলস চেঞ্জ করে ফেললেন, সেই রকম নয়। এই জিনিসগুলো হয়তো কিছুদিন হবে, বাট ম্যাক্সিমাম দিন যদি আপনি 1:4 রেশিও ওয়াইজ প্রফিট বুক করার টার্গেট রাখেন তাহলে দেখবেন 1:4 এর থেকেও বেশি অনেক দিন মার্কেট কিন্তু মুভমেন্ট দিচ্ছে। বাট ম্যাক্সিমাম আপনি 1:4 রেশিওতে খুশি থাকার চেষ্টা করুন, আর চেষ্টা করুন এনি হাউ এসএল ট্রেল করে 1:4 রেশিও ওয়াইজ বুক করার, ঠিক আছে? যদি একদমই না পারেন তাহলে সিস্টেমে স্টপ লস টার্গেট লাগিয়ে দিয়ে সিস্টেম থেকে দূরে সরে যান, যা হবে সেটাই অ্যাকসেপ্ট করে নেবেন, ঠিক আছে? আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে এই রুলসগুলো নিয়েই বললাম, আরো কয়েকটা ভিডিও আসবে এই 10 AM স্ট্র্যাটেজির প্লেলিস্টে, সমস্ত ভিডিওগুলো দেখবেন। আশা করছি আপনারা ভালো প্রফিট করতে পারবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে স্ট্র্যাটেজি আপনাদের কেমন লাগছে, কারা কারা ট্রেড করছেন, টেলিগ্রামে ওয়াচলিস্ট শেয়ার করার দরকার আছে কিনা। তো কমেন্ট করে সকলে জানাবেন। আজকে এই পর্যন্তই, আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।